প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রুমানা বেগম, সহকারী শিক্ষক, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা। কেমন আছো তোমরা? নিশ্চয়ই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো, সময় মতো খাওয়া দাওয়া করছো, ঠিক সময়ে পড়তে বসছো, ঠিক সময়ে ঘুমাচ্ছ, তাই না? কারণ আমরা ছোটবেলায় শিখেছি early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. তো আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা। দ্বাদশ অধ্যায় নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা, পাঠ 1 ও 2। তোমরা তোমাদের বইয়ের 119 পৃষ্ঠা বের করো। এই পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে, নিয়মতান্ত্রিক জীবনযাপনের গুরুত্ব বুঝতে পারবে, নিয়মতান্ত্রিক জীবনযাপনের উপায়গুলো ব্যাখ্যা করতে পারবে, ডায়াবেটিস রোগ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো বর্ণনা করতে পারবে। পাঠ 1, নিয়মতান্ত্রিক জীবনযাপন। প্রত্যেকটি মানুষের জীবনে সুস্বাস্থ্যই হচ্ছে সকল সফলতা ও সুখের চাবিকাঠি। আর সুস্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন। সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? সুস্বাস্থ্য বলতে কি আমরা খুব বেশি মোটা বা খুব স্লিম ফিগারের অধিকারী বুঝি? না। আমাদের গার্হস্থ্য বিজ্ঞানের ভাষায় সুস্বাস্থ্য বলতে যাদের সুস্থ ও নিরোগ দেহ আছে, সেই সুস্থ নিরোগ দেহটাকে সুস্বাস্থ্য মনে করে থাকি। আর সুস্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন। নিয়মতান্ত্রিক জীবনযাপন বলতে আমরা কি বুঝি দেখো। নিয়মতান্ত্রিক জীবনযাপন হচ্ছে সুষম খাদ্য গ্রহণ। সুষম খাদ্য তোমরা জানো, যে খাদ্যে খাবারের 6টি উপাদানই পরিমিত পরিমাণে থাকে, সেই খাবারকে আমরা সুষম খাবার বলি। শারীরিক পরিশ্রম বা ব্যায়াম, প্রতিদিন নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে। সময় মতো ঘুমানো ও ঘুম থেকে ওঠা। সময় মতো ঘুমানো, সময় মতো ঘুমানো হচ্ছে এক এক দিন এক এক সময় ঘুমাবো আমরা, বা এক এক দিন এক এক সময় ঘুম থেকে উঠবো, তা কিন্তু নয়। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আমাদের ঘুমানোর জন্য থাকবে, তবে খুব বেশি রাত জাগা যাবে না, আবার খুব বেশি দেরি করে ঘুম থেকে ওঠা যাবে না। মানসিক চাপ মুক্ত থাকা, প্রচুর পানি পান করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, ধর্মীয় বিধিনিষেধ মেনে চলা, এই সকল বিষয়গুলো যারা তাদের দৈনন্দিন জীবনে অনুসরণ করে থাকেন, তারাই কিন্তু নিয়মতান্ত্রিক জীবনযাপন করে থাকেন। নিয়মতান্ত্রিক জীবনযাপনের গুরুত্ব। বিজ্ঞানের প্রসারের সাথে সাথে নগরায়নের ব্যাপক প্রসার ঘটেছে, সেই সাথে ঘটেছে আমাদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন। আমরা যন্ত্রনির্ভর প্রতিযোগিতামূলক জীবনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে স্বাভাবিক সুস্থ জীবন গঠনের পথকে নিজেরাই জটিল করছি। দেখো, আমাদের জীবনটা কিন্তু আগে এতটা যন্ত্রনির্ভর ছিল না। যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা যন্ত্রনির্ভর হয়ে গেছি। বিভিন্ন কাজকর্মে আমরা বিভিন্ন যন্ত্রের সাহায্য নিচ্ছি। আমাদের শারীরিক পরিশ্রম খুব কম হচ্ছে, মানসিক পরিশ্রমটাই শুধুমাত্র হচ্ছে। আগে আমাদের সময় যেটা হতো, আমরা মাঠে যেয়ে ফুটবল খেলতে পারতাম বা কানামাছি খেলতে পারতাম, কিন্তু বর্তমান সমাজে বিনোদনের ক্ষেত্রগুলো অনেকটা কমে এসেছে। শিশুরা বাইরে যে খেলাটাকে গুরুত্ব না দিয়ে ঘরে বসেই খেলতে হচ্ছে বা খেলতে বাধ্য হচ্ছে।
ফলে নানা ধরনের স্বাস্থ্যগত ঝুঁকির সম্মুখীন হচ্ছি আমরা। জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তনের ফলে আমাদের নিয়মতান্ত্রিক জীবনের পরিবর্তে এসেছে অনিয়ম ও ঝুঁকিপূর্ণ জীবন প্রণালী। যখন তখন ফাস্টফুড গ্রহণ, পানির পরিবর্তে সফট ড্রিঙ্কস পান করা, ধূমপান করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা, অনেক রাত পর্যন্ত জেগে থাকা, দেরিতে ঘুম থেকে ওঠা, এক এক দিন এক এক নিয়মে জীবন পরিচালনা করা ও নির্ধারিত কোনো রুটিন মেনে না চলা, খুব বেশি টিভি দেখা বা কম্পিউটার গেমে নিজেকে অভ্যস্ত করা, সব সময় মানসিক চাপের মধ্যে থাকা, শারীরিক ব্যায়াম না করা বা পরিশ্রমের কাজ না করা, সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ মেনে না চলা ইত্যাদি বিষয় নিয়মতান্ত্রিক জীবনযাপনের অন্তরায়। অন্তরায় মানে হচ্ছে বাধা। তার মানে নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হলে আমাকে অবশ্যই ফাস্টফুড পর্যাপ্ত পরিমাণ, খুব বেশি না, বেশি পরিমাণে গ্রহণ করা যাবে না। সফট ড্রিঙ্কসে পান করা পরিমাণ কমিয়ে আনতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা এবং ঘুমানোর অভ্যাস করতে হবে। খুব বেশি টিভি দেখা বা কম্পিউটার গেমে নিজেকে অভ্যস্ত না করে বই পড়া, বিভিন্ন ধরনের খেলা, সেগুলোতে নিজেকে অভ্যস্ত করলে তোমার নিয়মতান্ত্রিক জীবনযাপন পালন করতে সুবিধা হবে। যার প্রভাবে বর্তমানে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা ও ওজনাধিক্য এবং এর প্রভাবে সৃষ্ট বিভিন্ন সমস্যা, বিশেষ করে বিভিন্ন ধরনের অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ আমাদের দেশে ক্রমে বেড়েই চলেছে। আমি আগেও বলেছি, আমাদের শারীরিক পরিশ্রম তেমন হচ্ছে না যতটা হচ্ছে আমাদের মানসিক পরিশ্রম। শারীরিক পরিশ্রম না হওয়ার কারণে আমাদের ক্যালোরিগুলো খরচ হচ্ছে না যতটা আমরা ক্যালোরি গ্রহণ করছি, যার ফলে ওজনাধিক্য দেখা দিচ্ছে। আর শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করার কারণে বিভিন্ন রকম সমস্যা, সংক্রামক রোগ যেগুলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, এগুলো কিন্তু আমাদের দেশে বেড়েই চলেছে। আগে মনে করা হতো শুধুমাত্র বংশগত কারণে এগুলো হতে পারে, কিন্তু বর্তমানে আমাদের তরুণ সমাজে এই ধরনের রোগগুলোর খুব প্রভাব দেখা যাচ্ছে। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা ছোটবেলা থেকেই নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত না হয়ে বিভিন্ন ধরনের অনিয়মে অভ্যস্ত হয়, তাদের ক্ষেত্রে অল্প বয়সেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ইত্যাদি রোগগুলো প্রকাশ পায়। কর্মক্ষমতা কমে যায়, বার্ধক্য দ্রুত হয়। এছাড়া এ সকল রোগের দীর্ঘমেয়াদী জটিলতায় আক্রান্ত হওয়া সহ জীবনের দীর্ঘতা বা আয়ু কমে যায়। তাই এক কথায় বলা যায় যে সুস্বাস্থ্য রক্ষায় নিয়মতান্ত্রিক জীবনযাপনের কোনো বিকল্প নাই। তো নিয়মতান্ত্রিক জীবনযাপন আমরা কিভাবে করতে পারি, চলো একটু দেখে আসি। নিয়মতান্ত্রিক জীবনযাপনের উপায়গুলো তো দেখলে, তোমার বইতে এর বিশদ বর্ণনা দেওয়া আছে। নিয়মতান্ত্রিক জীবনযাপনের উপায় 1 নম্বরে আছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা। নিয়মতান্ত্রিক জীবনযাপন প্রতিষ্ঠায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যাভ্যাসটা কেমন হবে? খাদ্যাভ্যাসটা এমন হবে, তোমার সুষম খাদ্য গ্রহণ করতে হবে,
খাওয়ার জন্য নির্দিষ্ট সময় মেনে চলা, পরিমিত পরিমাণে খাদ্য ও পানীয় গ্রহণ করা, ক্ষতিকর খাদ্যাভ্যাস পরিহার করা, সঠিক ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস সম্পর্কিত বিধিনিষেধ মেনে চলা, শরীরের ওজন নিয়ন্ত্রণের জন্য খাদ্য গ্রহণে সচেতন থাকা, খাদ্য সম্পর্কিত কুসংস্কারগুলো পরিহার করা। খাবার সম্পর্কে কিন্তু আমাদের অনেক কুসংস্কার আছে, যেমন ডিম প্রতিদিন খেলে জন্ডিস হতে পারে, মৃগেল মাছ খেলে, গর্ভবতী মা যদি মৃগেল মাছ খান শিশুর মৃগী রোগ হতে পারে। এই ধরনের যে খাদ্য সম্পর্কিত আমাদের কুসংস্কারগুলো আছে, আমাদের কিন্তু অবশ্যই এগুলো পরিহার করতে হবে। ইত্যাদির মাধ্যমেই কিন্তু স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন সম্ভব, আর এর দ্বারা নিয়মতান্ত্রিক জীবনযাপন প্রতিষ্ঠিত করা যায়। শিশুকাল থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বরে আছে নিয়মিত শারীরিক পরিশ্রম করা বা ব্যায়াম করা। নিয়মতান্ত্রিক স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এবং দীর্ঘ জীবন লাভের জন্য নিয়মিত শারীরিক পরিশ্রম করা বা ব্যায়াম করা অত্যন্ত জরুরি। ছোটবেলা থেকেই যদি প্রত্যেকে নিজের প্রাত্যহিক কাজগুলো, যেমন নিয়মিত নিজের কাপড় কাচা, নিজের ঘর পরিষ্কার করা, আসবাব পরিষ্কার করা ইত্যাদি কাজগুলো নিজে করার অভ্যাস করা হয় এবং নিয়মিত খেলাধুলা করা হয়, তাহলে নিয়মিত শারীরিক পরিশ্রম হয়, ফলে স্বাস্থ্য ভালো থাকে। আর যারা নিজেদের কাজ করতে পারেন না বা খেলাধুলা করার সুযোগ নেই, তাদের অবশ্যই নিয়মিত ব্যায়াম করা উচিত। এখন কিন্তু অনেকেরই বাইরে যেয়ে খেলাধুলা করার সুযোগ নেই, সেই ক্ষেত্রে আমরা হালকা ব্যায়াম করতে পারি প্রতিদিন। নিয়মিত শারীরিক পরিশ্রম করা বা ব্যায়াম শরীরের ওজন স্বাভাবিক রেখে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। 3 নম্বর, ঘুমের সময় ও জেগে ওঠার সময় মেনে চলা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য জরুরি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা অনেক রাত করে ঘুমাতে যায় ও ঘুমের অনিয়ম করেন, তাদের শরীরের ওজন দ্রুত বৃদ্ধি হওয়ার প্রবণতা দেখা যায় এবং নানা ধরনের স্বাস্থ্য সম্পর্কিত জটিলতা দেখা দেয়। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা নির্দিষ্ট নিয়মে ঘুমাতে হবে। অনেক রাত করে ঘুমানো পরিহার করতে হবে। প্রতিদিন রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার নিয়মিত অভ্যাস প্রতিষ্ঠিত করতে হবে। 4 নম্বর, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা। আমরা কিন্তু মানসিক চাপে খুব বেশি ভুগে থাকি, তাই না? অনিয়ন্ত্রিত ও জটিল জীবনযাপন প্রণালীর কারণে বর্তমানে মানসিক চাপ বেড়ে গেছে, যা সুস্বাস্থ্যের অন্তরায় এবং উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন জটিল মানসিক রোগের কারণ হিসেবে চিহ্নিত। মানসিক চাপ কমানোর জন্য নিয়ন্ত্রিত সহজ সরল জীবন প্রণালী প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জীবনে চলার পথে সৃষ্ট বিভিন্ন সমস্যায় অস্থির না হয়ে বিচক্ষণতার সাথে তা মোকাবেলার উপায় বিবেচনা করতে হবে। আমাদের জীবনে সমস্যা আসবে, সমস্যার সমাধানও থাকবে, তাই না? সুতরাং অস্থির না হয়ে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে। সঠিক সময়ে সঠিক উপায়ে কাজ সম্পাদন করা, অতিরিক্ত অস্থিরতা নিয়ন্ত্রণ করা এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারলে মানসিক চাপ সহজেই নিয়ন্ত্রণ করা যায় এবং এ থেকে সৃষ্ট বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব। 5, যথাযথ সময় পরিকল্পনা করা এবং নিজেকে অভ্যস্ত করা। নিয়মতান্ত্রিক জীবনযাপনের জন্য যথাযথ সময় পরিকল্পনা করা এবং নিজেকে তার সাথে অভ্যস্ত করা জরুরি। যেহেতু তোমাদের এখন পড়ার চাপ অনেক বেশি থাকে, তোমাদেরকে অনেক ক্লাস করতে হয়, সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সময় পরিকল্পনা করে নিতে হবে। আমি বরাবরই ক্লাসে বলেছি, তোমরা সময় পরিকল্পনাটা দুভাবে করবে। একটা হচ্ছে স্কুল খোলার দিন, স্কুল বন্ধের দিন। যখন তোমার যে সপ্তাহে যে দিনগুলো তোমার ছুটির দিন, সেগুলোতে এক ধরনের সময় পরিকল্পনা হতে পারে, আর সপ্তাহে যে দিনগুলো ক্লাস হয় সেগুলো অন্য ধরনের সময় পরিকল্পনা হয়। মনে রাখতে হবে, ছোটবেলা থেকেই সময়ের সদ্ব্যবহার করতে না পারলে পরবর্তী জীবনেও এর নেতিবাচক ফলাফল ভোগ করতে হবে। সময় নষ্ট হলে কিন্তু এর ফল তোমাকেই ভোগ করতে হবে।
সুষ্ঠু সময় পরিকল্পনা ও এর অনুশীলনের মাধ্যমে নিয়মতান্ত্রিক জীবনযাপন সহজ হয়। 6. ধূমপান বর্জন করা। নিয়মতান্ত্রিক জীবনযাপনের জন্য সুস্থতা প্রয়োজন। আমরা সবাই জানি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপায়ী ব্যক্তির শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদা বেড়ে যায় এবং কোনো পুষ্টি উপাদানের কার্যকারিতা কমে যায় বা নষ্ট হয়ে যায়। এদের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। এছাড়া ধূমপায়ী ব্যক্তি যখন ধূমপান করেন তখন তিনি শুধু নিজেরই ক্ষতি করেন না, তার আশপাশে অবস্থানকারী ব্যক্তিদেরও ক্ষতি করেন। ঘরে যখন কোনো ব্যক্তি ধূমপান করেন তখন ঘরে যে বাকি সদস্যরা থাকেন তাদেরও কিন্তু একইভাবে ধূমপান হয়ে যাচ্ছে বা সেই ধোঁয়াটা তাদের ভেতরেও যাচ্ছে, সুতরাং তারাও ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য বলা হয় ধূমপায়ী কখনো একা ধূমপান করেন না, আশেপাশে ব্যক্তিদের নিয়েই ধূমপান করছেন। এক কথায় বলা যায় যে ধূমপায়ী ব্যক্তির সুস্বাস্থ্য বজায় রাখা অনিয়মতান্ত্রিক জীবনযাপন কোনোভাবেই সম্ভব না, তাই অবশ্যই ধূমপান বর্জন করতে হবে। তোমাদের বাসায় যদি কেউ ধূমপান করে থাকেন সেক্ষেত্রে তুমি কিন্তু তাকে সচেতন করতে পারো এই বলে যে ধূমপান অবশ্যই ক্ষতিকর সবার জন্য। নাম্বার 7, ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ মেনে চলা। ছোটবেলা থেকেই পানাহারে, চলাফেরায়, মেলামেশার ক্ষেত্রে যদি ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ মেনে চলায় অভ্যস্ত হওয়া যায়, যেমন পরিমিত আহার করা, অতি ভোজন পরিহার করা, মদপান থেকে বিরত থাকা, পারস্পরিক মেলামেশায় নিরাপদ ও সুস্থ সম্পর্ক গড়ে তোলা ইত্যাদি বিধিনিষেধগুলো মেনে চলা যায়, তাহলে খুব সহজেই নিয়মতান্ত্রিক সুস্থ জীবনযাপন প্রতিষ্ঠা করা সম্ভব। 8, নিজস্ব নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠিত করা ও মেনে চলা। সহজ করে জীবন পরিচালনার জন্য ছোটবেলা থেকেই নিজস্ব নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠিত করা ও তা মেনে চলা। সবারই কিন্তু একটা নীতি বা আদর্শ থাকে। আমরাও আমাদের জীবনে একটা নীতি বা আদর্শ অনুসরণ করে নিজেদের জীবনটা গড়তে পারি, তাতে আমাদের নিজেদের জীবন অনেক সুন্দর হবে। নিয়মতান্ত্রিক স্বাস্থ্যকর জীবনযাপন সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যাবশ্যকীয়। নিয়মতান্ত্রিক জীবনযাপন প্রতিষ্ঠায় উপরের 8টি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোটবেলা থেকে নিজের মধ্যে বিষয়গুলো সম্পর্কে অনুধাবন করে চর্চা করতে পারলে খুব সহজেই নিয়মতান্ত্রিক সুস্থ জীবন লাভ করা যায়। মনে রাখতে হবে, সুস্থ ও নিরোগ জীবনযাপনের জন্য এবং শরীরকে বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখার জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপনের কোনোই বিকল্প নাই। নিয়মতান্ত্রিক জীবনযাপন না পালন করলে বা না করলে আমরা কিন্তু নানান ধরনের রোগে আক্রান্ত হব। এখন বলো, নিয়মতান্ত্রিক জীবনযাপন না করার ভয়াবহ পরিণতি কি হতে পারে? নিয়মতান্ত্রিক জীবনযাপন না করার পরিণতিতে ওজন বেড়ে যেতে পারে, ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক এই রোগগুলো হতে পারে। জীবনের দীর্ঘতা বা আয়ু কমে যেতে পারে, কর্মক্ষমতা কমে যায়, বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তের আশঙ্কা বাড়ে। তার মানে আমরা যেটা দেখলাম যে নিয়মতান্ত্রিক জীবনযাপন না করলে যে ভয়াবহ পরিণতি হবে, এখন তো সুস্থ থাকা যাবেই না, ভবিষ্যতে নানান ধরনের সমস্যা হবে এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তের আশঙ্কা বাড়ে, যার ফলে আমাদের জীবনও চলে যেতে পারে। সুতরাং আমরা অবশ্যই নিয়মতান্ত্রিক জীবনযাপনে নিজেকে অভ্যস্ত করব। আর আমাদের দেশে যে এই সমস্যাগুলো, এগুলো কিন্তু দিন দিন বেড়েই চলছে, যার ফলে আমরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছি। ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ এই রোগগুলোতে আমরা আক্রান্ত হচ্ছি। এখন আমরা ডায়াবেটিস সম্পর্কে জানব। In this film, we're going to explain how your body processes the food you eat in order to provide all your body cells with the energy they need. And also what happens when you have diabetes and this system doesn't work properly.
When you eat food that contains carbohydrate, it's broken down in the stomach and digestive system into glucose, which is a type of sugar. We need glucose from food because that's what gives us energy. Carbohydrate-containing foods are things like starchy foods, sugary foods, milk and some dairy products, and fruit. This glucose then moves into the bloodstream, and the body detects that the blood glucose level is rising. In response to that, the pancreas, which is a little gland that sits just underneath the stomach, starts to release a hormone called insulin. And it's insulin that helps our body get the energy from the food we eat. The bloodstream then takes the glucose and the insulin to every cell in our body that needs it. To make this easier to understand, let's look at muscle cells. At the muscle cells, it's insulin that allows the glucose to get into the cells where it can be used for energy. It's a bit like insulin is a key unlocking the door to the cells so the glucose can get in. That way, the blood glucose level starts to drop. But the blood glucose level can be topped up at any point by the liver releasing extra glucose that it has stored. The blood glucose rises again, and again the pancreas produces more insulin to move with that glucose through the bloodstream to the muscle cells, open the doors and let the glucose in. The body functions best with the blood glucose at an optimum level. It doesn't like it if the blood glucose rises too high. Normally, there's a cycle within the body which balances out the glucose and the insulin level, and this is achieved by the food you eat, the pancreas, and the liver. However, in some people, the system doesn't work properly and they develop diabetes. There are two main types of diabetes, type 1 and type 2. In type 1 diabetes, the body isn't making any insulin at all. This is because of an autoimmune response whereby the body has destroyed the insulin-producing cells in the pancreas. We don't entirely know why that happens in some people and not in others. Type 1 diabetes accounts for about 10% of all cases. It's most often found in the under 40s, and it's by far the most common type of diabetes found in childhood. In type 1 diabetes, the carbohydrate containing food is broken down into glucose as normal. That glucose then moves into the bloodstream. Normally, the body would produce insulin to let that glucose into the cells, but in type 1 diabetes, there is no insulin being produced, so the glucose can't get into the body cells at all. So the level of glucose in the blood rises and rises. The body tries to lower the level of glucose, it tries to get rid of the glucose through the kidneys. That's why people who have undiagnosed type 1 diabetes tend to go to the toilet a lot to pass urine. As the kidneys filter the glucose out of the blood, they also take a lot of water with it. So the person with diabetes will get very thirsty. The urine contains a lot of glucose, and that creates an environment where it's quite easy for bacteria to thrive. So it's also quite common to get thrush or genital itching. In the same way, the blood contains a high level of glucose as well. So more bacteria than usual will tend to breed in flesh wounds, and they might be slow to heal. Glucose can also build up in the lens at the front of the eye, causing the liquid in the lens to become cloudy. That can mean that some people with undiagnosed type 1 diabetes can have blurred vision. Because the glucose can't get into the cells to be used for energy, somebody who's got undiagnosed type 1 diabetes is going to start feeling very tired, lethargic, and unable to sort of go about their normal daily routine. But the body still needs an energy source in order to work properly. So what it does is it starts to break down its fat stores, and that can lead to weight loss. So the main symptoms of type 1 diabetes are going to the toilet a lot, thirst, thrush or genital itching, slow healing of wounds, blurred vision, tiredness and weight loss. These symptoms generally happen quite quickly, often over a few weeks, and can be reversed once the diabetes is treated with insulin.
Type 2 diabetes accounts for about 90% of all cases in the population. It's most common in the over 40 age group in the white population and in the over 25 age group in the South Asian population. Type 2 diabetes is a little more complex because there's slightly more processes at work. Either the body isn't producing quite enough insulin, or the insulin it is producing isn't working properly. That can be due to being overweight because a build-up of fat can stop insulin doing its job properly, but it can also happen in people of a healthy weight. So in type 2 diabetes, the carbohydrate-containing food is broken down into glucose in the stomach and digestive system as normal. That glucose then moves into the bloodstream. The pancreas starts to produce insulin, which moves with the glucose through the bloodstream to all the body cells which need glucose for energy. However, the glucose can't always get into the cells because the locks to the cell doors have become furred up with fat deposits. That means that the insulin can't open the cell doors properly. So the level of glucose in the blood continues to rise. In response to this, the pancreas produces even more insulin. So the blood glucose levels continue to rise and the insulin levels continue to rise. This situation is further complicated by the cells, which are desperate for energy, sending out emergency signals to the liver to release stored glucose. The blood glucose level goes up and up, and the pancreas produces more and more insulin until it can't cope anymore, and eventually it can wear out. As with type 1 diabetes, the symptoms of type 2 diabetes are going to the toilet a lot, thirst, thrush or genital itching, slow healing of wounds, blurred vision, tiredness and weight loss in some people. The symptoms for type 2 diabetes come along very slowly, and some people don't have any symptoms at all. So for that reason, people can live with type 2 diabetes for up to 10 years before they realise that they have it. Type 2 diabetes can be treated in a number of different ways. Initially, it may be sufficient to make changes to the food you're eating and to take extra physical activity or lose any weight that may be appropriate. But type 2 diabetes is a progressive condition and most people will need some form of medication to treat it. ভিডিওতে আমরা ডায়াবেটিস সম্পর্কে জানলাম। ডায়াবেটিস হচ্ছে একটি বিপাকজনিত রোগ। শরীরে ইনসুলিন নামক হরমোনের অভাবে বিপাকজনিত ত্রুটি ঘটে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। শরীরে যখন ইনসুলিন নামক হরমোনটা তৈরি হয় না বা কম তৈরি হয়, তখনই কিন্তু বিপাকের ব্যাঘাত ঘটে, যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই অবস্থাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। ডায়াবেটিস কিন্তু কোনো সংক্রামক রোগ নয়। সংক্রামক রোগ তোমরা জানো, সংক্রামক রোগ হচ্ছে যে রোগগুলো একজনের থেকে অন্যজনের দেহে ছড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সংক্রামক রোগ। ডায়াবেটিস কিন্তু এই ধরনের কোনো রোগ নয়। একবার ডায়াবেটিস হলে তা একেবারে সেরে যায় না, তবে চিকিৎসা সংক্রান্ত নিয়ম মেনে চললে একে নিয়ন্ত্রণে রাখা যায়। ডায়াবেটিসে কিন্তু সেরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, এক্ষেত্রে আমরা একে খুব কন্ট্রোলে রাখতে হবে। খাদ্য নিয়ন্ত্রণ ও নিয়মতান্ত্রিক জীবনযাপন ছাড়া কোনোভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় না। যে কেউ যে কোনো বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে, তবে নিম্নলিখিত কারণে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেড়ে যায়। কারণগুলো কি দেখো? কারণগুলো হচ্ছে বংশগত কারণ, যাদের মা বাবা ও খুব নিকটজনের ডায়াবেটিস আছে তাদের মধ্যে এই রোগ হওয়ার আশঙ্কা বেশি। তার মানে আমাদের যাদের মা বাবা বা কোনো আমাদের বংশে কারো এই ডায়াবেটিসটা আছে বা খুব নিকটজনের মধ্যে এই ডায়াবেটিস রোগটা দেখা দিয়েছে অলরেডি, আমরা অবশ্যই এখন থেকেই খাদ্য নিয়ন্ত্রণ করব এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করব, যাতে আমরা আক্রান্ত না হই। অতিরিক্ত শারীরিক ওজন যদি কারো থেকে থাকে, সেক্ষেত্রে তাকে অতিরিক্ত শারীরিক ওজন কমানোর ব্যবস্থা করতে হবে। শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা, আজকে থেকেই অল্প অল্প করে আমরা শারীরিক পরিশ্রম এবং ব্যায়ামে অভ্যস্ত করাবো নিজেকে, ঠিক আছে? অনিয়ন্ত্রিত জীবনযাপন, এটা কিন্তু ডায়াবেটিসের একটা লক্ষণ।
এখন ডায়াবেটিস যদি আমি নিয়ন্ত্রণ করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? ডায়াবেটিস যেহেতু আমরা জেনেছি যে ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময় করা যায় না, তবে এই রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায়। যদি কেউ ইচ্ছে করে যে আমার রোগটাকে আমি নিয়ন্ত্রণে রাখবো, তবে সে ডায়াবেটিস রোগ হওয়ার পরও সুস্থ জীবনযাপন করার চেষ্টা করতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সেক্ষেত্রে তাকে 4টি নিয়ম মানতে হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায়ের মধ্যে প্রথমটা হচ্ছে খাদ্য ব্যবস্থা। যে খাবারগুলো তাকে খেতে বলা হবে, যে খাবারগুলো তাকে খেতে বাধা দেওয়া হবে এবং যে খাবারগুলো সে পরিমাণ মতো খেতে পারবে, সেগুলো তাকে অবশ্যই মেনে চলতে হবে। ঔষধ, শারীরিক পরিশ্রম বা ব্যায়াম। ডায়াবেটিস রোগীকে কিন্তু কিছু কিছু শারীরিক পরিশ্রম এবং ব্যায়াম করতে হবে, প্রতিদিন হাঁটাচলা করতে হবে। রোগ সম্পর্কে শিক্ষা। ডায়াবেটিস রোগীকে এই ডায়াবেটিস রোগ সম্পর্কে বিশদভাবে জেনে নিতে হবে, যাতে সে তার রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারে। ডায়াবেটিসের খাদ্য কেমন হবে? আমরা 4টা পয়েন্ট পড়েছি। প্রথম পয়েন্টটাই ছিল ডায়াবেটিসের খাদ্য ব্যবস্থাপনা। কেমন হবে ডায়াবেটিস রোগীর খাবার? ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই গ্লুকোজ প্রধানত খাবার থেকে আসে, আর তাই ডায়াবেটিস হলে খাদ্য গ্রহণে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। ডায়াবেটিস হওয়ার আগে ও পরে পুষ্টির চাহিদার কোনো তারতম্য ঘটে না, কিন্তু খাদ্য গ্রহণে নিয়ম মেনে চলার উদ্দেশ্য হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা ও স্বাস্থ্য ভালো রাখা। খাদ্য গ্রহণের নিয়মগুলো দেখো, একটু আগে আমি বলেছি খাদ্য গ্রহণের নিয়ম হচ্ছে তাকে তিন ভাবে খাবারগুলোকে ভাগ করে দেওয়া হয়। একটা হচ্ছে উনি যা খেতে পারবেন বা বেশি খেতে পারবেন বা ইচ্ছে মতো যেগুলো খাবারগুলো খেতে পারবেন, কিছু খাবার আছে হিসাব করে খেতে হবে, আর কিছু খাবার আছে একেবারে পরিহার করতে হবে, মানে একদম বাদ দিতে হবে। বেশি খাবার খাওয়া যাবে বা ইচ্ছা মতো খাওয়া যাবে। যে খাবারগুলোতে প্রচুর আঁশ আছে সেই খাবারগুলো বেশি খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে না, তাই সেইগুলো বেশি করে খাওয়া যাবে। সব রকমের শাকসবজি যেমন চিচিঙ্গা, ধন্দুল, পেঁপে, পটল, শিম, লাউ, শসা, ক্ষীরা, করলা, উচ্ছে, কাঁকরোল, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি। আর ফলের মধ্যে মিষ্টি ফল বাদে জাম, জামরুল, আমলকি, লেবু, জাম্বুরা ইত্যাদি। এই খাবারগুলো ডায়াবেটিস রোগী ইচ্ছে মতো খেতে পারবেন। হিসাব করে খেতে হবে। কিছু খাবার আছে খাওয়ার পর খুব দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ না বাড়লেও সেই খাবারগুলো যদি তিনি বেশি পরিমাণে খান, তবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। তাই সেই খাবারগুলো হিসাব করে খেতে হবে, যেমন ভাত, রুটি, চিড়া, মুড়ি, খই, বিস্কুট, আলু, মিষ্টি কুমড়া, দুধ, ছানা, পনির, মাংস, মাছ, ডিম, ডাল, বাদাম, মিষ্টি ফল যেমন কলা, পাকা আম, পাকা পেঁপে ইত্যাদি। ডায়াবেটিস রোগীদের জন্য সাদা চাল ও সাদা আটার চেয়ে লাল চালের ভাত ও ভুসি সহ আটার রুটি বেশি উপকারী। এগুলো রক্তে গ্লুকোজের পরিমাণ দ্রুত বাড়ায় না। পরিহার করতে হবে। কিছু কিছু খাবার আছে যা খাওয়ার পর খুব দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, সেই খাবারগুলো পরিহার করতে হবে। যেমন চিনি, গুড়, মিষ্টি, রস, শরবত, সফট ড্রিঙ্কস, জুস, সব রকমের মিষ্টি, পায়েস, ক্ষীর, পেস্ট্রি, কেক ইত্যাদি। এই খাবারগুলো ডায়াবেটিস রোগী একেবারেই পরিহার করবেন। আরো কিছু বিষয় আছে, শরীর ওজন যদি বেশি থাকে তা কমিয়ে স্বাভাবিক ওজন আনতে হবে, আবার শরীর ওজন যদি কম থাকে সেক্ষেত্রে বাড়িয়ে তাকে স্বাভাবিক ওজন আনতে হবে। সবসময় শরীর ওজন স্বাভাবিক মাত্রায় রাখতে হবে, তার মানে নিয়মিত তিনি তার ওজন মাপবেন এবং খেয়াল রাখবেন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে খাবার খেতে হবে। নিজের ইচ্ছা মতো কোনো বেলার খাবার বাদ দেওয়া যাবে না। এক বেলায় বেশি খাওয়া ও অন্য বেলায় কম খাবার খাওয়া, অথবা একদিন কম একদিন বেশি, এসব এভাবে খাবার খাওয়া যাবে না। এক কথায় বলা যায় যে নিয়মতান্ত্রিকভাবে খাদ্য গ্রহণে সহজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। আমরা ডায়াবেটিস রোগীর যে খাবারগুলো এখন দেখলাম, এখন শিখলাম,
বা পড়লাম, এগুলো আমরা একটা ছক আকারে পড়ব, যাতে আমাদের সহজেই মনে থাকে। কারণ আমাদের এমসিকিউ বা রিটেনেও অনেক সময় ডায়াবেটিস রোগীর একটা খাদ্যাভ্যাস বা খাদ্যের চার্ট এসে থাকে, যেগুলো আমাদেরকে জানতে হবে। ছকটা দেখো কিরকম হবে। তোমরা বাসায় খাতায় একটা ছক করবে। ছকটা এরকম হবে: ডায়াবেটিস রোগী বেশি বা ইচ্ছামতো যে খাবারগুলো খাবেন, হিসাব করে যে খাবারগুলো খাবেন আর যে খাবারগুলো পরিহার করবেন। এতক্ষণ আমরা যেগুলো পড়েছি সেগুলো এরকম ছক আকারে যদি তুমি লিখে ফেলো, তাতে তোমার বুঝতে যেমন সুবিধা হবে, পড়তে সুবিধা হবে এবং মনে থাকবে। আমরা আগেই জেনেছি যে ডায়াবেটিস থেকে সেরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখবো, নিয়ন্ত্রণে রাখবো। প্রথম পয়েন্টেই ছিল খাদ্য ব্যবস্থা। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ব্যায়াম বা শারীরিক পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের ফলে ইনসুলিনের কার্যকারিতা ও নিঃসরণের পরিমাণ বেড়ে যায়। তোমরা কিন্তু একটু আগে ভিডিওতে দেখেছো যে ডায়াবেটিস রোগে আক্রান্ত হলে সেই ক্ষেত্রে প্যানক্রিয়াস ইনসুলিন ক্ষরণ কমিয়ে দেয়, এমনকি ইনসুলিন বন্ধ করে দিতে পারে। সেই ক্ষেত্রে রক্তে গ্লুকোজের পরিমাণ খুব বেশি বেড়ে যায়, যার ফলে ডায়াবেটিস রোগটা খুব ভয়ঙ্কর পরিণতি নিতে পারে। এই জন্য আমরা অবশ্যই ব্যায়াম বা শারীরিক পরিশ্রম ডায়াবেটিস রোগীকে করতে বলবো, অথবা আমরা নিজেরাও এখন থেকে হালকা ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করব। ঔষধ: সকল ডায়াবেটিস রোগীকেই খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম ও শৃঙ্খলা মেনে চলতে হয়। তবে কোনো কোনো ডায়াবেটিস রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম ও শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি খাবার বড়ি অথবা ইনসুলিন ইনজেকশন নিতে হয়। যে রোগীকে চিকিৎসার জন্য যে ওষুধ অর্থাৎ খাবার বড়ি অথবা ইনসুলিন ইনজেকশন যাই দেওয়া হোক না কেন, তাকে তার জন্য নির্ধারিত ডোজ ও এর সাথে খাদ্য গ্রহণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের সঠিক নিয়ম খুবই সচেতনভাবে মেনে চলতে হবে। তা না হলে ঔষধ রোগ নিয়ন্ত্রণের পরিবর্তে জীবনের ঝুঁকির কারণও হতে পারে। একটু খামখেয়ালি করলেই কিন্তু ডায়াবেটিস রোগী ঝুঁকিতে পড়তে পারেন। লাস্ট পয়েন্টে ছিল আমাদের রোগ সম্পর্কে শিক্ষা। ডায়াবেটিস সারা জীবনের রোগ, তাই এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে হলে রোগীকে ও রোগীর নিকট আত্মীয়দেরও অবশ্যই রোগ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তার মানে তুমি এখন জানছো তোমার জন্য, সাথে তোমার পরিবারের জন্য বা আত্মীয়দের জন্য। তুমি নিজে জেনেছো, তুমি এখন নিজে সচেতন হবে এবং তোমার সবাইকে সচেতন করাও তোমার দায়িত্বের মধ্যে পড়ছে। কারণ ডায়াবেটিস চিকিৎসার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে বেশি দরকার যে জিনিসটা, সেটা হচ্ছে শৃঙ্খলা মেনে চলা। ডায়াবেটিস রোগীদের নিয়মতান্ত্রিক জীবনযাপন অর্থাৎ জীবনযাপনে শৃঙ্খলা মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনযাপনে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য নিম্নলিখিত বিষয়গুলোর দিকে বিশেষভাবে নজর দিতে হবে। তোমাদের এখানে বইতে ছক আকারে শৃঙ্খলা মেনে চলার যে পয়েন্টগুলো দেওয়া আছে, এটা খুব ভালোভাবে শিখবে। 1 নম্বরে আছে নিয়মিত ও পরিমাণ মতো সুষম খাদ্য গ্রহণ এবং এই সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা। নিয়মিত ও প্রয়োজন অনুযায়ী ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করা। চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী খাবার বড়ি অথবা ইনসুলিন ইনজেকশন গ্রহণ করা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পায়ের নিয়মিত বিশেষ যত্ন নেওয়া। তোমরা জানো ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস যদি ভয়াবহ আকার ধারণ করে, সেক্ষেত্রে অনেক সময় অনেক ঘা তাদের শুকায় না। এই জন্য তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য বলা হচ্ছে। এমনকি হাতে পায়ে ঘা হলে পরে বা নখের কোনো প্রবলেমে অনেক সময় তাদের হাত পা কেটে ফেলে দিতে হয়। এই জন্য আমরা অবশ্যই সতর্ক সচেতন হব। ডায়াবেটিস রোগীর চিকিৎসা বন্ধ না করা। নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করা ও রিপোর্ট সংরক্ষণ করা। রক্তে গ্লুকোজ কি বাড়লো না কমলো সেই রিপোর্টগুলো আমরা অবশ্যই সংরক্ষণ করব। ধূমপান ও মদপান পরিহার করা। প্রতিদিন জীবনযাত্রায় যথাসম্ভব নির্দিষ্ট রুটিন মেনে চলা। ডায়াবেটিস চিকিৎসার জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা।
শারীরিক যে কোনো জরুরি অবস্থায় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। আমরা কিন্তু আজকে আমাদের 3টা রোগের মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, আমরা শুধুমাত্র ডায়াবেটিস সম্পর্কে জেনেছি এবং এটা ভালোভাবে বাসায় অনুশীলন করব। তোমাদের বাড়ির কাজের জন্য আমি অনুশীলনীর একটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, চলো দেখে আসি কিভাবে এটার উত্তর লিখতে পারি। দেখো, আমাদের প্রশ্নটা হচ্ছে, মিসেস শিলার বয়স 45 বছর। তার সংসারে রান্নার কাজ, কাপড় ধোয়ার কাজ, ঘরের কাজের জন্য 2জন গৃহকর্মী রয়েছে। তিনি প্রতিদিন দেরিতে ঘুম থেকে উঠেন। সকালে পরোটা, মাংস, ডিম, মিষ্টি দিয়ে নাস্তা করেন। তারপর খবরের কাগজ ও টিভি নিয়ে বসেন। দুপুরে গোসল করে খেয়ে দিয়ে 2 ঘন্টা ঘুমান। 2 বেলাতেই মাছ, মাংস ছাড়া ভাত খান না। অনেক রাত পর্যন্ত তিনি টিভি দেখে রাতের খাবার খেয়েই শুয়ে পড়েন। কিছুদিন পর তার দেহের ওজন অনেক বেড়ে যায় এবং অসুস্থ হয়ে পড়েন। আমাদের ক নাম্বার প্রশ্নটা হচ্ছে, সুস্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি কি? তোমরা জানো ক নাম্বার যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে একটা জ্ঞানমূলক প্রশ্ন। এটা হচ্ছে একটা জ্ঞানমূলক প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত বইয়ের কোনো স্পেসিফিক লাইন, নির্দিষ্ট কোনো লাইন প্রশ্ন হিসেবে থাকে। আর সেই ক্ষেত্রে আমরা এই অধ্যায়ে যেগুলো পড়েছি সেখান থেকে খুব ভালো মতো রিডিং করব, যাতে সেই লাইনগুলো আসলে আমরা সঠিক উত্তরটাই শুধুমাত্র লিখতে পারি। আর এই ধরনের প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার, পূর্ণমান হচ্ছে 1। অনেকেই এই ধরনের প্রশ্নের উত্তর লেখার সময় এই ধরনের উত্তরটা এইভাবে লিখে থাকে যে এটার উত্তর হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন, তাই না? তো অনেকে শুধুমাত্র নিয়মতান্ত্রিক জীবনযাপন কথাটা লিখে। আমি বলবো না এটা ভুল হয়েছে, তবে আমরা যখন লিখবো, যেহেতু 1 নাম্বার, একটা লাইন, পুরো লাইনটাই আমরা এখানে লিখবো। যেমন আমরা লিখতে পারি যে সুস্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি হলো বা হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন। এইভাবে লিখলে কিন্তু বেশি ভালো হয়। আমাদের খ নম্বর প্রশ্নটা ছিল, নিয়মতান্ত্রিক জীবনযাপন গুরুত্বপূর্ণ কেন? খ নম্বর প্রশ্নটাতে জ্ঞান এবং অনুধাবন দুটো বিষয় উল্লেখ করতে হয়। আর তোমরা জানো যে খ নম্বর প্রশ্নগুলো সাধারণত 2 নম্বরের হয়ে থাকে, তার মানে হচ্ছে পূর্ণমান হচ্ছে 2। এই 2 নম্বর প্রশ্নটার উত্তর লেখার জন্য আমরা এখানে দুটো বিষয় উত্থাপন করব, একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে অনুধাবন। প্রথম যে একটা লাইন তোমরা লিখবে সেটাতে অবশ্যই একটা জ্ঞানের কথা লিখবে। এখানে প্রশ্ন হচ্ছে, নিয়মতান্ত্রিক জীবনযাপন গুরুত্বপূর্ণ কেন? আমরা যেটা আমাদের অধ্যায়ে আজকের পাঠে পড়েছি যে নিয়মতান্ত্রিক জীবনযাপন গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য। তোমরা কিন্তু এভাবে লিখতে পারো যে আমাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য বা স্বাস্থ্য ভালো রাখার জন্য বা সুস্থ থাকার জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপন গুরুত্বপূর্ণ কেন। তাতে কিন্তু আমাদের এই জ্ঞানমূলক যে আমরা 1 নাম্বার থাকে, এখানে এই 2 নাম্বারটা ভাগ হয়ে থাকে 1+1। তাতে জ্ঞানমূলক একটা সেন্টেন্স যদি কোনো স্টুডেন্ট লিখে, সেক্ষেত্রে আমরা এই জ্ঞানমূলক কথাটার জন্য 1 নাম্বার, সেই স্টুডেন্টকে আমরা 1 নাম্বার দিয়ে দিই। এরপরে আসো অনুধাবন। পরের 2 বা 3টা লাইন তোমরা অনুধাবনের উপর লিখবে। অনুধাবন বিষয়টা হচ্ছে যে এই অধ্যায়ে যে নিয়মতান্ত্রিক জীবনযাপন কেন গুরুত্বপূর্ণ তোমরা এই অধ্যায়ে পড়েছো, সুতরাং তুমি যেটা অনুভব করছো বা অনুধাবন করতে পারছো সেই বিষয়টাকেই। আমাদের ক নাম্বার প্রশ্নটা হচ্ছে, মিসেস শিলার সঠিক খাদ্যাভ্যাস কিরূপ হবে ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্নতে 3টা ভাগ থাকে এবং এটার পূর্ণমান হয় 3। এবং এই 3 ভাগটা আমরা এভাবে দেখি, প্রথমটা হচ্ছে জ্ঞান, দ্বিতীয়টা হচ্ছে অনুধাবন, আর তৃতীয় বিষয়টা হচ্ছে প্রয়োগ। তাহলে এটার উত্তরটা তোমরা কিভাবে লিখবে? জ্ঞানের জন্য আমরা 1 নাম্বার দিয়ে থাকি, অনুধাবনের জন্য 1 নাম্বার দিয়ে থাকি, প্রয়োগের জন্য 1 নাম্বার দিয়ে থাকি। এই টোটাল মার্কস হচ্ছে 3। এখানে এই জ্ঞানমূলক উত্তরটা লেখার জন্য প্রথমে প্রশ্নটা একটু পড়ো। মিসেস শিলার সঠিক খাদ্যাভ্যাস কিরূপ হবে ব্যাখ্যা করো। খাদ্যাভ্যাস কি?
খাদ্যাভ্যাস কি সেটা তোমরা আগেও গার্হস্থ্য বিজ্ঞানে অনেক ক্লাস করেছো। খাদ্যাভ্যাস আমরা জানি আমাদের দৈনন্দিন খাবারের যে অভ্যাস সেটাই হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, তাই না? পাহাড়ি এলাকায় খাদ্যাভ্যাস একরকম হয়, আবার মেরু অঞ্চলে খাদ্যাভ্যাস একরকম হয়। আবার দেখা যায় গ্রীষ্মপ্রধান দেশগুলোতেও কিন্তু খাদ্যাভ্যাসের ভিন্নতা দেখা যায়। নদীর তীরবর্তী যে এলাকাগুলো, সেই এলাকাগুলোর লোকজনের খাদ্যাভ্যাসটা কিন্তু ভিন্ন রকম হয়। তো বিভিন্ন এলাকায় খাদ্যাভ্যাস বিভিন্ন রকম হয়। খাদ্যাভ্যাস কি তুমি যদি এক লাইনে সেটা লিখতে পারো যে খাদ্যাভ্যাস বলতে আমরা কি বুঝি, এটা যদি লিখে থাকো সেই ক্ষেত্রে টিচার তোমাকে জ্ঞানমূলকের জন্য 1 নাম্বার দিয়ে দিবেন। এরপর আসো অনুধাবন। এই প্রশ্নটা পড়ে তুমি যেটা বুঝতে পারছো, যেটা অনুভব করছো বা অনুধাবন করতে পারছো যে মিসেস শিলার সঠিক খাদ্যাভ্যাস কিরূপ হবে, দেখো তুমি বারবার এই উদ্দীপকটা পড়বে এবং উদ্দীপক থেকে তুমি উত্তরটা লেখার চেষ্টা করবে। উদ্দীপকে আছে যে মিসেস শিলার কিন্তু তার বয়স হচ্ছে 45 বছর। 45 বছর একজন মহিলার খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? তার অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়া উচিত। আর 30-এর পর থেকে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়, সেক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম বহুল খাবারও খাওয়া উচিত। আর যেহেতু উনি সংসারের রান্নার কাজ, কাপড় ধোয়ার কাজ, এইসব কাজের জন্য ওনার 2জন গৃহকর্মী রয়েছেন, তিনি কিন্তু শারীরিক পরিশ্রমের কাজ করেন না, সেক্ষেত্রে তার কিন্তু ক্যালোরি খুব কম খরচ হচ্ছে। এরপর তিনি প্রতিদিন দেরিতে ঘুম থেকে ওঠেন। সকালে উনি পরোটা, মাংস, ডিম, মিষ্টি, তার মানে হচ্ছে এখানে কার্বোহাইড্রেট বহুল খাবার অনেক খান, আর এগুলো দিয়ে তিনি নাস্তা করেন। আর তারপর উনি কোনো পরিশ্রমী তার হয় না, তিনি খবরের কাগজ পড়েন আর হচ্ছে টিভি নিয়ে বসেন। তারপরে তিনি দুপুরে গোসল করে খেয়ে দিয়ে 2 ঘন্টা ঘুমান। এরপর 2 বেলাতেই তিনি মাছ মাংস ছাড়া ভাত খান না। কিন্তু আমরা কি 2 বেলাতেই মাছ মাংস খাবো? আমাদের কি শাকসবজি খাওয়ার প্রয়োজন আছে না? উনি কিন্তু শাকসবজি খাচ্ছেন না, ফলমূল খাচ্ছেন না, শারীরিক বা কায়িক কোনো পরিশ্রম উনি করছেন না। সেক্ষেত্রে তার কিন্তু ক্যালোরির খুব একটা খরচ হয় না, অথচ উনি ক্যালোরি বহুল খাবারগুলোই বেশি গ্রহণ করছেন। আর কিছুদিন পর যার কারণে কিছুদিন পর তার দেহের ওজন অনেক বেড়ে যাচ্ছে এবং তিনি অসুস্থ হয়ে পড়ছেন। সেই ক্ষেত্রে মিসেস শিলার সঠিক খাদ্যাভ্যাসটা কিরূপ হবে সেটা তুমি অনুধাবন করতে পারছো। সেটা অনুধাবন করে তুমি সেক্ষেত্রে সেভাবেই তার খাদ্যাভ্যাসটা লিখবে। সেক্ষেত্রে শিক্ষক তোমাকে 1 নাম্বার এখানেও দিয়ে দিবেন। এরপরের বিষয়টা হচ্ছে প্রয়োগ। প্রয়োগের বেলায় তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমার অধ্যায় থেকে যে বিষয়গুলো তুমি পড়েছো সেগুলো তো তোমার মনে আছে, সাথে তুমি এই উদ্দীপকে যে ঘটনাটা আছে এই দুটো ঘটনা কম্পেয়ার করে তুমি লিখবে। উদ্দীপকে সুস্থ থাকার জন্য বা ভালো থাকার জন্য যে খাদ্যাভ্যাসের কথা পড়েছো, যে খাবারগুলোর কথা পড়েছো, আর এখানে উদ্দীপকে মিসেস শিলা যা যা করে থাকেন সেগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ। এই দুটো কম্পেয়ার করে লিখবে, যেটা হচ্ছে প্রয়োগ। ওই জন্য টিচার তোমাকে মার্কস দিবেন 1, সেক্ষেত্রে টোটাল মার্কস হচ্ছে তোমার 3। আমাদের ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে মিসেস শিলার জীবন প্রণালী সংশোধন না করলে তার শারীরিক জটিলতা থেকে উত্তরণ সম্ভব নয়। কথাটির সঙ্গে তুমি কি একমত? বিশ্লেষণ করো। এটা একটা বিশ্লেষণধর্মী প্রশ্ন। আর তোমরা উদ্দীপকে দেখেছো, উদ্দীপকে লেখা ছিল যে কিছুদিন পর তার দেহের ওজন অনেক বেড়ে যায় এবং অসুস্থ হয়ে পড়েন, তার মানে তার শারীরিক জটিলতা দেখা যায়। এখানে 4টা বিষয় আছে, একটা হচ্ছে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ আর হচ্ছে বিশ্লেষণ। 4টাকে তোমার এখানে উল্লেখ করতে হবে প্রশ্নের উত্তরে। সেজন্য প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি 1 করে পাচ্ছ। জ্ঞানের জন্য 1, অনুধাবন 1, প্রয়োগ 1 এবং বিশ্লেষণ যখন তুমি করছো সেটার জন্য 1 নাম্বার। আর জ্ঞানের জন্য তুমি যেটা লিখবে সেটা হচ্ছে তুমি এই অধ্যায়ে তুমি পড়েছো যে আমরা যদি নিয়মতান্ত্রিক জীবনযাপন না করে থাকি সেক্ষেত্রে আমাদের শারীরিক বিভিন্ন জটিলতা দেখা দেয়, বিভিন্ন রকম রোগ আমাদের হয়। এই কথাটা তুমি জ্ঞানমূলক হিসেবে লিখতে পারো। এরপর আসছে অনুধাবন। তুমি নিজে থেকে যে অনুধাবন করছো যে নিয়মতান্ত্রিক জীবনযাপন না করলেই এগুলো হচ্ছে, সেই জিনিসটা তুমি ব্যাখ্যা করবে 2, 3, 4টা লাইনে, সেটা হচ্ছে অনুধাবন। সেজন্য তুমি পাচ্ছ আরো 1। আর প্রয়োগ বিষয়টা আমি আগেও বলেছি, দুটোকে কম্পেয়ার করতে হবে। মিসেস শিলা কিভাবে জীবনযাপন করছেন, জীবনযাপন প্রণালী তার কেমন, আর তুমি জীবনযাপন প্রণালী আজকে কেমন শিখেছো, আমাদেরকে কেমন জীবনযাপন করা উচিত সেটা তুমি আজকে শিখেছো। এই দুটোকে কম্পেয়ার করে তুলনা করে তুমি তোমার খাতায় লিখবে, তাতে তুমি পাচ্ছ 1। এই হচ্ছে তোমার 3, থাকলো 1 নাম্বার। সেটা হচ্ছে বিশ্লেষণ। বিশ্লেষণ করার জন্য তুমি সবটা নিতে পারো, তোমার জ্ঞান থেকে তুমি বিশ্লেষণ করবা,
তুমি যেগুলো অনুধাবন করছো সেগুলো তুমি বিশ্লেষণ করবে। সাথে তোমার এইখানে যে শিলার যে জীবনযাপন আছে, মিসেস শিলার এই ধরনের জীবনযাপন ঠিক নয় এবং এর ফলে দিন দিন জটিলতা বাড়বে। এবং উনি যদি এই শারীরিক জটিলতা থেকে নিজেকে দূরে রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই তাকে নিয়মতান্ত্রিক জীবনযাপন অভ্যস্ত হতে হবে। এইভাবে 4টা ক খ গ ঘ 4টা উত্তর তুমি লিখে বাড়ির কাজে রেডি করবে। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে পড়া নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। আর আমরা প্রতিদিনের পড়া প্রতিদিন শিখে নিব। ঠিক আছে? কারণ আমাদের ক্লাস 9 এবং ক্লাস 10 দুটো বছর কিন্তু আমরা এসএসসি প্রিপারেশন নিয়ে থাকি, যেটা জীবনে একটা খুব বড় একটা পরীক্ষা এবং এটাতে তোমাকে অবশ্যই ভালো করতে হবে। সেজন্য তুমি এখন যে ক্লাসগুলো হচ্ছে ক্লাসগুলো প্রতিদিন করবে এবং প্রতিদিন বাসায় এই পাঠটা শিখে নিবে। আর আমরা সময় নষ্ট করব না, হেলাফেলা করব না, কারণ আমাদের অনেকটা সময় এবছর চলে গেছে। আর আমরা আজকে যে পাঠটা পড়লাম, আজকে যে অধ্যায়টা পড়লাম, সেটা কিন্তু আমরা শিখেছি যে নিয়মতান্ত্রিক জীবনযাপনের গুরুত্ব অনেক বেশি। আমি জানি তোমরা এই বয়সে অনেকেই অনেক রাত পর্যন্ত যাবো এবং এটা জাগতে ভালো লাগে। তো আমি আশা করব আজকে যে পড়াটা তোমরা শিখেছো, এখান থেকে তুমি শিখেছো যে নিয়মতান্ত্রিক জীবনযাপন যদি আমরা না পালন করি বা না করি, তাতে সেক্ষেত্রে কিন্তু আমাদের শারীরিক নানা জটিলতা দেখা দেবে, যেটা তুমি হয়তো এই বয়সে এই সময় বুঝতে পারছো না। আজকের এই পাঠের গুরুত্ব যদি তুমি বুঝে থাকো, তো সেভাবে জীবনযাপনের চেষ্টা করবে। ঠিক আছে? ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।